ছেলেবাবু পেটে থাকতে আমার বমি হয়েছিল কিনা, প্রেগন্যান্সির শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কি রকমের ছিল এই বমির বিষয়টা নিয়ে, সে বিষয়টা আজকে শেয়ার করব আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আসলে আমার যখন প্রেগনেন্ট পজিটিভ আসে, যখন ডক্টরের কাছে যাই, যে একেবারে 100% শিওর হওয়ার জন্য কিট পরীক্ষার পরে, তারপর যখন ডক্টর আমাকে বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়, আলতা দেয়, যখন যে না পজিটিভ আসছে তখন হার্টবিট আসে নাই। তারপর আমার একটা সমস্যা ধরা পড়ে, আর সেটা হচ্ছে গিয়ে থাইরয়েড। তো এই থাইরয়েড ধরা পড়ার কারণে আমাকে প্রচুর পরিমাণে মেডিসিন দিয়ে থাকে। তো তারপর থেকে যখন আমার প্রেগন্যান্সি কন্টিনিউ হতে থাকে, তখন আছে না যে সকালের যে খারাপ লাগা মর্নিং সিকনেসটা, ওটা আমার ছিল না। আর এই মর্নিং সিকনেসটা কি, যেমন সকালবেলা খারাপ লাগা, মাথা ঘোরানো, বমি, বমি ভাব বা বমি হওয়া, এরকম কিছুই আমার তেমন ছিল না। তবে তবে আমার কিন্তু নিজের কিছু সমস্যার কারণে বা কিছু দোষের কারণে প্রায় সময় দেখা যায় আমার বমি হতো। আর সেগুলো কি, সেটাই আজকে বিস্তারিত আলোচনা করতে থাকবো আপনাদের সাথে। তো দেখা যায় মাঝে মধ্যে আমার আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগতো। তো এই যে শুধু ছেলের প্রেগন্যান্সি টাইমে ক্ষুধা লাগতো এমনটা না। বিশেষ করে দেখা যায় সবসময়ের জন্য আমি একটু ক্ষুধার্ত টাইপের, বলতে আমি একটু খাইতাম বেশি বা খাই বেশি। রু রু রুচিশীল ব্যক্তি এক কথায় বলতে গেলে যা হয়, খাওয়াটা বেশি পছন্দ করি বা করতাম। তবে মেয়ের বেলায় আমি তেমন কিছুই খেতে পারতাম না। কিন্তু ছেলের বেলায় আমার মানে প্রেগনেন্ট ছাড়া যে রুচিটা ছিল, তার থেকে বোধহয় আরো ৬ গুণ বেড়ে গেছে রুচিটা। এত পরিমাণে হয়েছিল, খাবারের প্রতি আকর্ষণ হয়েছিল। তো আমার দেখা যায় যখন হুট করে বেশি পরিমাণে ক্ষুধা লেগে যেত, দেখা যায় একটু খেতে লেট হইতো বা হুট করে একটা কাজের ইয়েতে আছি, যে খাওয়ার একটু টাইম পেয়ে নেই, তখন আমার হুট করে বমি চলে আসতো। তারপর যখন আবার খাওয়া-দাওয়া করলে আবার না ঠিক হয়ে যেত। আবার দেখা যায় যে ছেলেবাবু পেটে থাকতে প্রচুর পরিমাণে ঝাল খেতাম। আর এই খাবারের খাবারটা ঠিকমতো না খাওয়ার কারণে, যেমন বাইসা না খাওয়ার কারণে, যেমন ঝাল খেতাম, তারপর বাইরের দোকানের যে খাবার, ফাস্ট ফুড বলেন, ওইগুলা যখন খেতাম, যেমন সিঙ্গারা, সমোসা, ওগুলো যখন খেতাম, তখন দেখা যায় হুট করে আমার গ্যাস বেড়ে যেত। তো গ্যাস বেড়ে যাওয়ার কারণে দেখা যায় আমার হুট করে বমি চলে আসতো। তো তারপর দেখা যায় আমি কন্টিনিউ কিন্তু গ্যাসের ওষুধ করি। তারপরও দেখা যায় প্রেগনেন্ট সময় অতিরিক্ত গ্যাসের সমস্যা দিয়ে থাকে। আ দেখা যায় ওষুধও তখন আর কাজ করে না। প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা থাকে। এমনিতেও আমার প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক। আর ওষুধ কন্টিনিউ আগে থেকেই করি। তো প্রেগনেন্ট টাইমে আরো বেশি গ্যাস বাড়ছিল। তো দেখা যায় তখন হুট করে আমার বমি হয়ে যেত। আছে না যে প্রেগন্যান্সির একটা খারাপ লাগা, বমি ভাব, বমি হওয়া, কিছুক্ষণ পর মাথা ঘোরানো, এই বমি পায়, এরকমেরটা আসলে ছিল না। যে কারণে আমার বমি হইতো, সেটা একান্তই মনে করেন আমার ভুলের কারণে বা আমার জন্য হইতো। আমি যেটা মনে করি। আবার দেখা যায় আমার প্রচুর পরিমাণে মেডিসিন সেবন করা লাগছে আমার থাইরয়েডের জন্য। তখন দেখা যায় যে আম এতগুলা ওষুধ খেতেও দেখা যায় আমার কেমন জানি বমি চলে আসতো। তারপর প্রেগন্যান্সির যখন শেষের দিকে ছিল, তখন কি হতো আমার, দেখা যায় কি জানেন, মেক্সিমাম প্রেগন্যান্সি শেষের দিকে দেখা যায় গ্যাসের চাপটা আরো পরিমাণে বাড়ে। তারপর খাবারের যে হজমের বিষয়টা একটু কমে আসে। হজম শক্তি অতটা থাকে না। তখন দেখা যায় তখন আমার কি হয়েছে, শেষের দিকে যখন আমি মানে খাবার খেতাম, কেমন জানি গ্যাসের ওষুধ খেলেও জানি কেমন আমার মানে মনে হতো কি যে গলার দ্বারে চলে আসছে। প্রচুর পরিমাণে খাইতাম বলে নাকি জানি না কি কারণে। তো শেষের দিকে দেখা যায় ৬-৭ দিন প্রায় আমার আ আ শেষে মানে এশারের দিক দিয়ে রাত্রে সন্ধ্যার পর সারাদিন ভালোই থাকতাম। সন্ধ্যার পর কেমন জানি আমার একটু বমি আসতো। কিছুদিন আমি এরকমের বমি দিয়েছি। তারপর আমাকে ডক্টর কিন্তু বমির ঔষধও দিয়েছে। আসলে বমির ঔষধ দিলে একটু কমতো। কিন্তু আমি তেমন কন্টিনিউ করিনি। আর কত ওষুধ খাওয়া যায় বলেন? এই মানে আমার থাইরয়েডের জন্য আমাকে প্রচুর পরিমাণে ওষুধ দিয়েছে। তারপরে ঘুমাতে পারি না, তার জন্যও ওষুধ দিয়েছে। প্রত্যেকটা সমস্যার জন্য ঔষধ। একেবারে এক ঝুড়ি হয়ে গেছে। তো দেখা যায় আমি ওষুধ খেতে আর নিতে পারতাম না।
তো দেখা যায় এরকম হুটহাট করে আমার কিছু সমস্যার কারণে আমার প্রায় সময় বমি আসতো। কিন্তু আছে না যেমন আমার মেয়ের বেলায় একদম টানা শুরু থেকে কনসেপ্ট করার শুরু থেকে সে মানে ৩ মাস পর্যন্ত কন্টিনিউ বমি ছিল। আর কি বমি, সে বমি। যা খাইতাম বমি করে দিতাম। মানে প্রচুর পরিমাণে দিনে ৮, ৯ বারও বমি করতাম। এমনও দিন গেছে। তো দেখা যায় এরকমেরটা কিন্তু আমার ছেলের বেলায় ছিল না। আমার ছেলের বেলায় এই যে কয়বার আমি বমি দিছি একান্তই মনে করেন আমার এই সমস্যার কারণে বা আমার ভুলের কারণে যাই হোক এরকমের জন্য। কিন্তু প্রেগন্যান্সির যে একটা বমি আছে না ওটা হতো না। তো ভিউয়ার্স আ আসলে এটা কিন্তু কখনোই বলা যায় না যে কার প্রেগন্যান্সি কি রকমের হবে বা কার প্রেগন্যান্সির সিম্পটমস দেখে যে এটা হচ্ছে আমার এরকমের হয় নাই বা আপনার হবে না তাই আপনার মনে হয় ছেলে হবে। আসলে কিন্তু বিষয়টা এমন না। দেখা যায় আপনার শরীরের হরমোনের গতি একরকম থাকতে পারে, আমারটা অন্যরকম। তাই দেখা যায় আপনার প্রেগন্যান্সির সাথে আমার প্রেগন্যান্সি কিন্তু নাও মিলতে পারে মিলবে না। এটাই কিন্তু বাস্তব। তো ভিউয়ার্স এরকমের কিন্তু বমি বা খারাপ লাগা এসব বিষয় দেখে কিন্তু আসলে কখনোই বলা যাবে না যে ছেলে বাবু নাকি মেয়ে বাবু এগুলো কিন্তু কখনোই বলা যাবে না বা সিওর হওয়া যাবে না। আ তো আপনাকে যদি সঠিকভাবে সিওর হতে হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো কোনো স্থানে আপনার আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে। তারপর সিওর হতে হবে। তো দেখা যায় এই কারো প্রেগন্যান্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত বমি থাকে তারপরেও দেখা যায় তার ছেলে হয়। আবার দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বমি থাকে না তারপরেও তার ছেলে হয়। আসলে এটা দ্বারা কিন্তু কখনো কোনো কিছু সঠিকভাবে নির্ধারণ করা যায় না। তো ভিউয়ার্স আপনাদের মাঝে আমার একটাই কথা, আমার নতুন চ্যানেলটি প্লিজ আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আর যদি কোনো বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমার ছেলে-মেয়ে দুটোই আছে। আর আমি আমার এই ছেলে-মেয়ে হবার ব্যক্তিগত symptoms গুলোই আপনাদের মাঝে দিয়ে থাকি, প্রতিনিয়ত শেয়ার করে থাকি। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা। বাই, বাই।